বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ব্যাকরণ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাস্তুজ্জামান। প্রতিনিয়ত আমি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে তো আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 2009 থেকে 2019 পর্যন্ত যে 10 বছরের প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। ধারাবাহিক ক্লাস হিসেবে আজকে আমি ভাষা, ব্যাকরণ এবং ধ্বনিতত্ত্ব থেকে বিগত 10 বছরে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি ব্যাখ্যা সহ সমাধান দেবো। আশা করি উপকৃত হবেন। শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, তাহলে চলুন এই বিষয়গুলো থেকে 2010 থেকে 2009 থেকে 19 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি ব্যাখ্যা সহ সমাধান দেবো। তাহলে চলুন কি প্রশ্ন এসেছিল আমরা একটু দেখে নিই এবং ব্যাখ্যা সহ আমরা বুঝে নিই। প্রথম প্রশ্ন ছিল, দেখেন 2013 সালে 2009-10 এই পর্যন্ত পরীক্ষায় আসে নাই। 2013 সালে দেখেন প্রশ্ন এসেছিল, কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? এই প্রশ্নটি ছিল 2013 সালে প্রশ্ন, যে কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়। আপনারা জানেন যে ভাষার রূপ দুইটি, একটা লেখ্য, একটা হচ্ছে কথ্য। এই লেখ্য ভাষা আবার দুইটা, একটা হচ্ছে চলিত, একটা হচ্ছে সাধু। সেই সাধু ভাষা ছিল কাদের ভাষা? গুরুদের ভাষা। অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা ছিল, যারা লেখালেখি করতো, কবি সাহিত্যিক, তাদের লেখ্য ভাষা ছিল সাধু ভাষা। এই সাধু ভাষায় যারা কথা বলতো তারা ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। এই জন্য তাদের ভাষাটা গাম্ভীর্যপূর্ণ এবং আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হতো। এই জন্যই এটার উত্তর ছিল সাধু ভাষা। ঠিক আছে, তাহলে সাধু ভাষা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ ও কবি সাহিত্যিকদের তাদের লেখার ভাষা ছিল সাধু। তাহলে সাধু ভাষাটা এই জন্য গাম্ভীর্য ও আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হতো। তাহলে 13 সালে এই প্রশ্নটা এসেছিল, আপনারা উত্তর দেবেন কি? সাধু ভাষা। পরের প্রশ্ন ছিল 2015 সালে, দেখেন 13 সালে আর প্রশ্ন আসে নাই। 15 সালে প্রশ্ন এসেছিল, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কার লেখা? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কার লেখা? আমরা জানি যে বাংলা সাহিত্যের গোড়াপত্তন থেকে যারা ব্যাকরণ নিয়ে এবং ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সূত্র নিয়ে যারা কাজ করেছেন, তাদের মধ্যে দুইজন বরেণ্য ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরেকজন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই দুজনেই বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলা সাহিত্যের যুগ এবং কাল নির্ণয় করেছেন। তাদের মধ্যে ডক্টর সুনীতি কুমার এই ব্যাকরণটা লিখছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন বাংলা ভাষার ব্যাকরণ। তাহলে এই দুটো ব্যাকরণ পাশাপাশি লিখবেন, একটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ আর একটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার ব্যাকরণ লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর ইনি লিখেছেন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। এটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কি লেখা একটি ব্যাকরণ গ্রন্থ। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন বর্ণ পরিচয়। ঠিক আছে, এরপরে প্রশ্ন ছিল ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? 2 নম্বর প্রশ্ন ছিল ভাষার ক্ষুদ্রতম একক কি? জিজ্ঞাসার চিহ্ন। তাহলে ভাষাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তাহলে আমরা যে উচ্চারণ করি, মনে করেন যে আমি ভাত খাই, এটা একটা ভাষা এবং এটা একটা বাক্য। দেখেন এটা কিন্তু ভাষার ক্ষুদ্র একক না। তাহলে আমি একটা ধ্বনি, ভাত একটা ধ্বনি, খাই একটা ধ্বনি। তাহলে এই যে ধ্বনি হচ্ছে ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে কি? ধ্বনি। তাহলে আমরা এটাই অ্যান্সার করব। আর যদি বলে বাক্যের ক্ষুদ্রতম একক তাহলে হবে শব্দ, শব্দের ক্ষুদ্রতম একক বর্ণ। ঠিক আছে, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে ধ্বনি। এটা আমাদের মনে করতে হবে। তারপরে দেখেন পরের প্রশ্ন এসেছিল, তালব্য বর্ণ কোনটি বা কোনগুলো? আগে জানতে হবে তালব্য বর্ণ কি। আমরা জানি যে বাংলা ব্যঞ্জন বর্ণের যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ। এই 25টি বর্ণের 5টি বর্গ আছে, ক, চ, ট, ত, প। প্রত্যেকটা বর্গের প্রথমে নাম অনুসারে বর্গের নামকরণ করা হয়েছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এবং কোথা থেকে কোন ধ্বনি কি নামে উচ্চারণ হয় সে অনুযায়ী বর্গের নাম দেওয়া হয়েছে এবং কোন বর্গ
কোন ধ্বনিগুলো কি নামে উচ্চারণ হয় সেটাও নাম দেখানো হয়েছে। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এই কাজটি করেছেন। ঠিক আছে, তাহলে ক বর্গের ধ্বনি হচ্ছে কণ্ঠ, চ বর্গে হচ্ছে তালব্য, ট হচ্ছে মূর্ধা, ত হচ্ছে দন্ত, প হচ্ছে ওষ্ঠ। এখন দেখেন আমাদের প্রশ্নের উত্তরে ছিল স্বরবর্ণগুলো। এখন কোন স্বরবর্ণগুলো কোন কোন বর্গে গেছে? এটা তো ব্যঞ্জন বর্ণের বর্গ, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ ক থেকে ম পর্যন্ত, কিন্তু প্রশ্নের উত্তরে দিয়েছে স্বরবর্ণ দিয়ে উদাহরণ দিয়েছে। ঠিক আছে, দেয়া হয়েছে। তাহলে তালব্য বর্ণের মধ্যে স্বরবর্ণ কোন বর্ণগুলো তালব্য গ্রুপে গেছে, তাহলে আমাদের এটা দেখতে হবে। দেখেন তালব্য বর্ণ হচ্ছে চ বর্গের ধ্বনি, এটা হচ্ছে হ্রস্বই আর দীর্ঘই। স্বরবর্ণের যে 11টা, সেই স্বরবর্ণ আবার বিভিন্ন বর্গের মধ্যে উচ্চারণ অনুযায়ী নেওয়া হয়েছে, আমরা এটা নিতে পারি। ঠিক আছে, তাহলে এর মধ্যে আসছে তালব্য বর্ণ হচ্ছে হ্রস্বই আর দীর্ঘই। যদি বলে কণ্ঠের মধ্যে কোন স্বরবর্ণগুলো গেছে, তাহলে আমরা সেটা উচ্চারণ করতে পারি স্বরে অ, স্বরে আ। ঠিক আছে, ট হচ্ছে মূর্ধা, এটা হচ্ছে তালব্য, এটা হচ্ছে কণ্ঠ, এটা হচ্ছে এটাকে আমরা দিলাম মূর্ধা। মূর্ধা হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। ঠিক আছে, আমাদের উপরের পাটি দাঁতের নিচে যে শক্ত স্থানটা আছে, শক্ত তালুটাকে বলা হয় মূর্ধা। ঠিক আছে, এই মূর্ধা ধ্বনি কিগুলো? মূর্ধা হচ্ছে রি, র, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, আর হচ্ছে স। এগুলো হচ্ছে মূর্ধা ধ্বনির মধ্যে পড়ছে। আর তালব্যর মধ্যে আরো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে হ্রস্বই দীর্ঘই পড়ছে, আর অন্তর্জ, অন্তস্থ, তালব্য স। এই যে এটার নাম কিন্তু তালব্য স। তালব্য বর্ণ অর্থাৎ তালু থেকে উচ্চারণ হয় বলে নাম হচ্ছে তালব্যতা। তাহলে বর্ণ এই দুইটা, আর অন্যান্য ব্যঞ্জনগুলো এর মধ্যে আসছে। ক বর্গে আসছে অ এবং আ, তারপরে মুদ্রার মধ্যে আসছে এইগুলো, তারপরে আসছে দন্তর মধ্যে। দন্তর মধ্যে দেখেন ল আর দন্ত স, আমরা উচ্চারণ করি দন্ত স, তার মানে দন্ত থেকে উচ্চারণ হয় বলে নাম হচ্ছে দন্ত স। আর ওষ্ঠ, প বর্গের ধ্বনির নাম হচ্ছে ওষ্ঠধ্বনি। দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বের হয়, উচ্চারণ হয় বলে নাম হচ্ছে ওষ্ঠধ্বনি। এটা কি কি আসছে? হ্রস্ব উ আর দীর্ঘ উ। ঠিক আছে, তাহলে এই বর্ণগুলো স্বরবর্ণগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে, এবং ব্যঞ্জন বর্ণ অন্যান্য যেগুলো ছিল সেগুলো উচ্চারণ অনুযায়ী 5টি বর্গের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে আমরা খেয়াল রাখবো কি, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই 5টি বর্গে ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে 5টি বর্গে। এর মধ্যে স্বরবর্ণগুলো কোনটার মধ্যে আসছে আমরা দেখালাম। তাহলে কণ্ঠের মধ্যে আসছে স্বরে অ, স্বরে আ। তালব্যের মধ্যে আসছে হ্রস্বই দীর্ঘই। এটা কিন্তু পরীক্ষায় উত্তর ছিল। ঠিক আছে, পরীক্ষা আসছে তালব্য বর্ণ কোনগুলো, আমাকে ব্যঞ্জন না দিয়ে উত্তরে দিয়েছে স্বরবর্ণ। তাহলে এই দুটো বর্ণ তালব্য এই গ্রুপে উচ্চারণ হয়। মুদ্রার মধ্যে আছে ট ঠ ড ঢ মূর্ধন্য আছে, 5টা করে তো সর্ব ব্যঞ্জন বর্ণ আছে। এর মধ্যে স্বর আসছে রি, আর ব্যঞ্জন অন্যান্যগুলো এগুলো আসছে। দন্তের মধ্যে ত থ দ দ দন্তন্য, আর আসছে ল আর দন্ত স। ওষ্ঠের মধ্যে আছে প প ব ব ম 5টি, আর স্বরবর্ণের মধ্যে এই দুটো আসছে। তাহলে এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখেন, কোনটি মূল স্বরধ্বনি নয়? মূল মানে আমরা জানি যে মৌলিক স্বরধ্বনি 7টি, আর মূল স্বরধ্বনি 7টির বাইরে কোনটা? বাইরে কিন্তু অনেকগুলো আছে, আরো 6টা আছে। ঠিক আছে, তাহলে সেইগুলো না, আমার বলছে মূল মানে একক, এককভাবে কোন স্বরধ্বনি উচ্চারণ হয় না, সেটা হচ্ছে দেখেন ওই আর ও। আমরা যদি এই দুটাকে ভাঙি তাহলে কি হবে? অ যোগ হ্রস্বই, আর এটা ভাঙলে হবে অ যোগ উ, অথবা অ যোগ উ, এইভাবে হবে। তাহলে দেখেন এই দুটা বর্ণ বা ধ্বনিকে ভাঙলে আরো দুটা বর্ণ বা ধ্বনি হয়। তাহলে এটা একক বা মৌলিক স্বর না, তার মানে মূল স্বর মানে মৌলিক স্বর, এই দুটা মৌলিক স্বর না, এগুলো হচ্ছে যৌগিক স্বর। ঠিক আছে, তাহলে এই দুটা অ্যান্সার ছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রবর্তন কে করেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা আসতে পারে এবং এসেছে। দেখেন 2015 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে। বাংলা জ্যোতি বা ছেদ চিহ্নের উপর আমি আলাদা টিউটোরিয়াল করবো, সেটাও দেখবেন। এখানে আমরা প্রশ্ন উত্তরটা দিয়ে নিই। যে ব্যক্তির কথা বলা হবে সেই ব্যক্তি বাংলা সাহিত্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখেছেন। এক দেখেন সাধু ভাষা, এক হচ্ছে এটাকে বললাম জ্যোতি চিহ্ন, আরেকটা হচ্ছে বাংলা গদ্য,
তাহলে এই জিনিসগুলো ইনার হাতে এসেছে। আপনারা জানেন যে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি কয়েকটা জিনিসের জনক, সেটা হচ্ছে সাধু ভাষার জনক, জ্যোতিবাচের চিহ্নের জনক, আর একটা হচ্ছে বাংলা গদ্যের জনক। ঠিক আছে, এই কয়টা জিনিস আপনার খেয়াল রাখবেন। পরীক্ষায় আসছে জ্যোতি চিহ্নের প্রবর্তন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর যদি বলে সাধু ভাষার জনককে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু চলিত ভাষার জনককে, এটা হচ্ছে প্রমথ চৌধুরী। তাহলে আপনার খেয়াল রাখবেন কোনটা জনককে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এইগুলো ছিল 15 সালের প্রশ্ন। এখন দেখি 16 সালে কি প্রশ্নগুলো এসেছিল। 16 সাল থেকে প্রশ্ন এসেছিল কোনটি মূলধ্বনি নয়। দেখেন কোনটি মূলধ্বনি, কোনটি মূলধ্বনি নয়। আমরা একটু আগে কিন্তু দিছি কোনটি মূলধ্বনি নয়, আগেও দিছি, কিন্তু এখন উত্তরটা ছিল 16 সালে একটা ছিল ও। তাহলে অ যোগ উ অথবা ও যোগ উ। মূল মানে মৌলিক, ঠিক আছে, মৌলিক মানে একক। তাহলে এই ধ্বনিটা একক ধ্বনি নয়, দুইটা সহযোগে উচ্চারণ হয় ও। ঠিক আছে, তাহলে এইটা মূলধ্বনি বা মৌলিক ধ্বনি নয়। এটা পরীক্ষায় অ্যান্সার ছিল। পরের প্রশ্ন ছিল, দেখেন বাংলা বর্ণমালায় ব কয়টি? অনেকে কনফিউশনে পড়বেন, কেউ দেবেন দুইটা, কেউ দেবেন একটা। ঠিক আছে, যে দেখেন এখানে একটা ব আছে, এখানে একটা ব আছে। বলেন তো কোন বটা কোন ব? এটা হচ্ছে ব ফলা, এর কিন্তু উচ্চারণ নেই। ঠিক আছে, লুপ্তভাবে ব্যবহার হয়েছে, গুপ্তভাবে ব্যবহার হয়েছে, এর ব্যবহার দেখা যাচ্ছে বাট উচ্চারণ নেই। স্বাধীন, স্বল্প, হ্যাঁ। তারপরে এই বলের কিন্তু উচ্চারণ আছে। আমরা জানি যে প ফ ব, এখানে ব আছে, আরেকটা আছে অন্তর্জ ব র ল, অন্তস্থ বর্ণ। কিন্তু ওই বটা যদি আমরা কাউন্ট করি তাহলে ব হয়ে যায় বাংলা বর্ণমালায় দুইটা। ঠিক আছে, কিন্তু বাংলা বর্ণমালায় যখন বর্ণ দুইটা হবে তখন কিন্তু বর্ণ হয়ে যাচ্ছে 51টা। আমরা জানি যে বাংলা বর্ণমালায় বর্ণ আছে 50টি। তাহলে একটা ব আমরা কাউন্ট করব না, ওটা ব্যবহার করব কখন? যখন উচ্চারণ হবে না। তাহলে ব কিন্তু আসলে একটা বর্ণমালায় 50টি যে বর্ণ আছে তার মধ্যে ব কিন্তু একটি। এটা হচ্ছে অ্যান্সার। দুইটা যারা দেবেন তারা ভুল করবেন। বর্ণমালায় ব একটাই আছে, আরেকটা ব ওইটা আমরা ব্যবহার করি, উচ্চারণ হয় না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। পরের প্রশ্ন দেখেন, কোন দুটি মহাপ্রাণধ্বনি? কোন দুটি কোন দুটি মহাপ্রাণধ্বনি? আমরা একটু আগে যে বর্গের কথা বলছিলাম, ক চ ট ত প, মহাপ্রাণের সংখ্যা কি? আমরা যে 5টি বর্গের কথা উল্লেখ করেছিলাম, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, প্রত্যেক বর্গে দেখেন মহাপ্রাণ কোনগুলো? 1 আর 3, প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ। তাহলে বাদ থাকে কি? 2, 4, চতুর্থ, পঞ্চম, এটা হচ্ছে মহাপ্রাণ। অর্থাৎ উচ্চারণের সময় কি হয়? বাতাসের চাপটা বেশি থাকে, বাতাসের চাপ বেশি থাকে। তাহলে উত্তর যেটা ছিল, দেখেন প্রত্যেক বর্গের 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। পরীক্ষার উত্তর ছিল খ। দেখেন খ হচ্ছে ক বর্গের দ্বিতীয় ধ্বনি। দেখেন এটা দ্বিতীয় ধ্বনি। আর চ ছ জ ঝ 4 নম্বর ধ্বনি। চতুর্থ, দেখেন আমার মিলছে কিনা, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, এই তিনটা যে কোনোটা থাকলে সেটা মহাপ্রাণ। তাহলে উত্তর ছিল খ আর ঝ, এই দুইটা। কোনটি আদি স্বরগম? দেখেন ধ্বনির তত্ত্বের মধ্যে ধ্বনি পরিবর্তনের নিয়ম আছে। সেই ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে এটা আছে। আদি মানে আগে, স্বর যোগ আগমন, স্বরাগমন, স্বরাগমন থেকে স্বরাগম। তাহলে আগে স্বরবর্ণের আগমন ঘটেছে। কিভাবে? কোন শব্দের স্বরবর্ণ আগে নেই, পরের শব্দে আগে আসছে, সেরকম আসলে সেটাকে বলে আদি স্বরাগম। ঠিক আছে, প্রথমে আসছে। যেমন দেখেন স্ত্রী, আমরা যদি স্ত্রীকে এইভাবে লিখি, দেখেন এই শব্দের আগে কোনো স্বরবর্ণ নেই, কিন্তু পরের শব্দে দেখেন স্বরবর্ণটা, রস্যইটা স্বরবর্ণ, এটা আগে আসছে, এই জন্য এটা আদি স্বরগম। এটা অ্যান্সার ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 2016 সালের প্রশ্নগুলো।
এখন দেখেন পরবর্তী পরীক্ষা হয়েছিল 2018 সালে, সেখান থেকে কি প্রশ্ন এসেছে আমরা একটু দেখার চেষ্টা করি। নিচের কোনটি চলিত রীতির শব্দ? নিচের কোনটি চলিত রীতির শব্দ? এটা ভাষা থেকে এসেছিল, উত্তর ছিল শুকনো। আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো চলিত ভাষা না, সেগুলো সাধু ভাষা বা তৎসম বা সংস্কৃত ভাষার এটা ছিল। তাহলে শুকনো ছিল চলিত ভাষার শব্দটা। পরবর্তী প্রশ্ন দেখেন, লম্ফ প্রদান করিল। 18 সালে প্রশ্নটা এসেছে, পরীক্ষা আসছে যে এটা চলিত রূপ কি? এটা ভাষা থেকে চলিত রূপ কি? পরীক্ষা কিন্তু এটা ছিল। তাহলে উত্তর হবে লাভ দিল। লম্ফ মানে লাভ দেওয়া, লাভ দিল, এটা হচ্ছে উত্তর ছিল। লম্ফ প্রদান করিল মানে লাভ দিল। ঠিক আছে, এটা সাধু ভাষা ছিল, এটা চলিত ভাষা, এই রূপটা হবে। পরবর্তী প্রশ্ন ছিল, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? কোনটি যৌগিক স্বরধ্বনি? এর আগে আমরা পড়েছি যে মূল স্বর নয়, তার মানে সেটা যৌগিক। আর এখানে দিয়েছে যৌগিক স্বরধ্বনি কোনটি? এখানে উত্তর ছিল, আমরা জানি যে যৌগিক স্বরধ্বনি বাংলা ভাষায় 25টি, কিন্তু স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ 2টি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। এখানে অ্যান্সার ছিল ও। যৌগিক মানে দুইটা স্বরধ্বনি যোগ করে একটা হয়েছে। ঠিক আছে, দুইটা মিলে একটা হওয়ার নাম হচ্ছে যৌগিক বা দ্বিস্বর। এটাকে দ্বিস্বরও বলে, কারণ দুইটা স্বর মিলে সন্ধিস্বর বলে। হ্যাঁ হ্যাঁ, এরকম দ্বিস্বর বলে, দ্বৈত স্বর বলে, এই স্বরগুলো যুগ্ম স্বর বলে, এটাও বলা যেতে পারে। তাহলে যৌগিক স্বর হচ্ছে ও, এটা অ্যান্সার ছিল। পরের প্রশ্ন দেখেন, কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? অর্থাৎ মাঝ থেকে স্বরবর্ণ লোপ পেয়েছে। আসলে প্রশ্নটা একটু টেকনিক্যালি ছিল। দেখেন উত্তর ছিল গামছা। আমরা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জনের নিচে একটা করে স্বরবর্ণ অ থাকে, কিন্তু এখানে দেখেন মর সাথে কোনো হর্ষক চিহ্ন নেই, অর্থাৎ বোঝার উপায় নেই যে স্বরবর্ণ লোপ পেয়েছে কিনা। কিন্তু আমরা উচ্চারণ দেখেন করি, দেখেন গাম, এখানে কি গামও বলছি, গামোছা না, আসলে গামছা বলছি। তাহলে মর সাথে যে অটা ছিল ওটা উচ্চারণ হয় না, এটা টেকনিক্যালি প্রশ্নটা, এটা উত্তর। তাহলে মর সাথে অটা উচ্চারণ হচ্ছে না, মাঝ থেকে স্বরের লোপ পাচ্ছে বলে এই অটা উচ্চারণ হচ্ছে না বলে এটা মধ্য স্বর লোপ। আর বাদ বাকি তিনটা বা অন্যগুলো অ্যান্সার ছিল না। ঠিক আছে, 18 সাল থেকে এই প্রশ্নগুলো এসেছিল। এখন 19 সালে অনেক প্রশ্ন এসেছিল, আমরা সেটা একটু দেখব। 19 সালের 1 নম্বর প্রশ্ন ছিল, ধ্বনি উৎপাদনের জন্য মানব শরীরের যে অঙ্গগুলো সাহায্য করে তাকে কি বলে? দেখেন, ধ্বনি উৎপাদনের জন্য আমরা জানি যে আমাদের এই যে মুখ, গহ্বর, জিহ্বা, ওষ্ঠ, তালু, ফুসফুস, এগুলো সব সাথে সবগুলোকে একসাথে বলে বাকযন্ত্র। বাক মানে হচ্ছে কথা, যন্ত্র, অর্থাৎ কথা বলার জন্য যে যন্ত্রগুলো সাহায্য করে সেগুলোকে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলে। তাহলে এটার উত্তর হচ্ছে বাকযন্ত্র। ঠিক আছে, তাহলে বাকযন্ত্র হচ্ছে এটা উত্তর। ধ্বনি উৎপাদনের জন্য শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাহায্য করে বা জড়িত সেগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র। এটা হচ্ছে 19 সালে একটা প্রশ্ন ছিল। পরের প্রশ্ন ছিল, বর্ণ হচ্ছে, দেখেন পরীক্ষা দিচ্ছে, বর্ণ হচ্ছে ড্যাশ। বর্ণ কি? ধ্বনিকে নির্দেশ করে। আমরা যে কথা বলছি সেটা যদি লিখতে চাই, লিখতে গেলে কিছু সংকেত লাগে, সিম্বল লাগে, প্রতীক লাগে, সেই প্রতীক বা চিহ্নকে বর্ণ বলে। তাহলে ধ্বনির নির্দেশক চিহ্ন, উত্তর ছিল ধ্বনি নির্দেশক চিহ্ন। তাহলে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করি। আমরা মুখে যা বলবো সেটা যদি লিখতে যেয়ে কোনো চিহ্ন ব্যবহার করি, ওইটার নাম হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন। এই প্রশ্নটা পরীক্ষা ছিল। পরবর্তী প্রশ্ন দেখেন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ
কয়টি? ঠিক আছে, আমরা জানি যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি, এদেরকে বলে কি অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। এই বর্ণমালার মধ্যে দেখেন 32টি আছে পূর্ণমাত্রা, মাত্রা আছে কি পূর্ণ, 8টি আছে অর্ধমাত্রা। তাহলে 32 আর 40, তাহলে থাকে কয়টা? এই 10টা হচ্ছে মাত্রাহীন। তাহলে অ্যান্সার ছিল মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, তারপরে দেখেন পরের প্রশ্ন ছিল মৌলিক স্বর কয়টি? আমরা এতক্ষণ জানলাম যৌগিক স্বর। যৌগিক স্বর হচ্ছে স্বরধ্বনি হচ্ছে 25টি, যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টি, ওই আর ও। এখন বলছে মৌলিক স্বর কয়টি? মৌলিক স্বর হচ্ছে, উত্তর ছিল 7টি। আপনারা একটু লিখে নেবেন বা জেনে নেবেন। অ, আ, ই, উ, এ, ও, এ। এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। দেখেন এই একটা বাংলা বর্ণমালায় এরকম কোনো বর্ণ নেই, কিন্তু উচ্চারণ করতে এই বর্ণের সাহায্য নেওয়া হয়। আমরা যদি উচ্চারণ করি, দেখেন জ্ঞান, এখানে আছে আ, আমরা বলবো গান। গান কি এটা? না, এটার উচ্চারণ হচ্ছে জ্ঞান। তাহলে আকারটা উচ্চারণ হচ্ছে এর মতো। তাহলে আমরা জানি যে বর্ণের উচ্চারণ দুই রকম, একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে বিবৃত, অর্থাৎ স্বাভাবিক, আর একটা হচ্ছে স্বাভাবিক নয়, অন্যের মতো। তাহলে এই যে এখানে আটা উচ্চারণ হচ্ছে এর মতো, তাহলে দেখেন এই এর কিন্তু ব্যবহার আছে, এটা মৌলিক স্বরধ্বনি হিসেবে ধরা হয়েছে। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টি, এটা পরীক্ষায় উত্তর ছিল। পরের প্রশ্ন দেখেন, সঙ্গে উচ্চারিত, একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে ড্যাশ বলে বা কি বলে? তাহলে একই সঙ্গে উচ্চারণ হবে দুইটি স্বর। এরকম উচ্চারণ কোন বর্ণগুলোতে? আমরা একটু আগে কিন্তু টেকনিক্যালি নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওই প্রশ্নগুলো এসেছে, কিন্তু আমরা যৌগিক স্বরের কথা বলছি। যৌগিক স্বর মানে দুইটা স্বর একসাথে উচ্চারণ হয়। এখন দেখেন অ যোগ উ, এটা মিলে হয় ও, আর অ যোগ ই, এটা মিলে হয় ওই। তাহলে দেখেন এই যে এই স্বর দুইটা কি হয়? এই দুইটা ধ্বনি মিলিত উচ্চারণ হচ্ছে, তাহলে এইগুলোকে বলে যৌগিক স্বর। তাহলে যৌগিক অ্যান্সার ছিল। ঠিক আছে, অবশ্যই খেয়াল করবেন, প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে যৌগিক, মৌলিক এগুলো থেকে। পরের প্রশ্ন দেখেন কি ছিল, তালব্য বর্ণ কোনগুলো? দেখেন আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত 5টি বর্গ, এর মধ্যে চ বর্গের ধ্বনিকে তালব্য বলা হয়। আর স্বরবর্ণের মধ্যে কোনগুলো ছিল? স্বরবর্ণের মধ্যে ছিল ই, দীর্ঘ ই। এটা কিন্তু একটা পরীক্ষা আসছে। তাহলে উত্তর ছিল ই, আর ছিল কি জ, ইয়, অন্তস্থ। ঠিক আছে, এই 4টা ছিল অ্যান্সার। দেখেন স্বরবর্ণের মধ্যে এর দীর্ঘ ই কিন্তু তালব্যের মধ্যে পড়ছে, আর অন্তস্থ, অন্তর্জ এটাও তালব্যের মধ্যে। চ, ছ, জ, ঝ এইগুলো তো এমনি পড়বে। ঠিক আছে, জ, ঝ, ইয় এই দুটো এর মধ্যে দিয়েছে। তাহলে এটা টেকনিক্যালি প্রশ্ন একটু কঠিন হলেও আপনারা অবশ্যই খেয়াল করবেন, 5টি বর্গের 5টি ধ্বনি আছে প্রধান হিসেবে, তার আন্ডারে যে বর্ণগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন বা খেয়াল রাখবেন। তাহলে তালব্য বর্ণ এটা অ্যান্সার ছিল। পরের প্রশ্ন ছিল জীবের সামনের অংশের সংযোগে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? ঠিক আছে, তাহলে জীবের সামনের অংশের সংযোগ সাহায্যে যে ধ্বনি উচ্চারণ হবে, আপনারা উচ্চারণ করেন জিহ্বার আগা দিয়ে, বলছে জিহ্বের সামনের অংশ, জিহ্বার সামনের অংশ দিয়ে আপনারা বর্ণগুলো উচ্চারণ করবেন। ই, তাহলে দেখেন ই, দীর্ঘ ই, এই দুটো এদেরকে বলে সম্মুখ স্বরধ্বনি, এদেরকে বলে সম্মুখ স্বর। সেই বর্ণগুলো কি? ই, দীর্ঘ ই, অ, এগুলো কিন্তু সম্মুখ স্বরধ্বনি বলা হয়। সম্মুখ স্বরধ্বনি আছে, তাহলে সম্মুখ হিসেবে যেটা সামনের এই যে অংশের বলছে সংযোগে, সামনের অংশের সংযোগে, এই জন্যই বলছে সম্মুখ।
ঠিক আছে, হ্রস্ব ই দীর্ঘ ই অ এগুলো কিন্তু সম্মুখ স্বরধ্বনির মধ্যে পড়ে। পরের প্রশ্ন ছিল দন্তবর্ণ কোনগুলো? আমরা একটু আগে বর্গের কথা বলছিলাম, ত বর্গের ধ্বনি হচ্ছে দন্তধ্বনি, তাহলে ত, থ, দ, ধ, দন্ত ন এগুলো হচ্ছে দন্তধ্বনির মধ্যে পড়বে। আপনারা অবশ্যই বর্গগুলো একটু খেয়াল করবেন এবং মুখস্থ রাখবেন। পরের প্রশ্ন ছিল উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে কোন ধ্বনি উচ্চারণ হয়? খেয়াল করেন, আমরা যদি ঠোঁট বন্ধ করে রাখি তাহলে দেখেন প, ফ এই বর্ণগুলো উচ্চারণই হয় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প বর্গের ধ্বনি, অথবা এরকম ছিল প, ফ, ব, ভ, ম। তাহলে এই যে প বর্গের ধ্বনি এইগুলো হচ্ছে কি দুই ঠোঁটের মাঝখান দিয়ে উচ্চারণ হয়, অর্থাৎ ঠোঁটের সাহায্য লাগে, এই জন্যই বলে ওষ্ঠধ্বনি। যদি এরকম না থাকে তাহলে ওষ্ঠধ্বনি থাকবে। পরীক্ষা ছিল এটা। ঠিক আছে, ওষ্ঠধ্বনি দিলেও হবে। দেখেন পাশাপাশি এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিয়েছে একই প্রশ্নের সাথে, বলছে ওষ্ঠধ্বনি কোনগুলো? উত্তর ছিল দেখেন প, ফ, ব, ভ, ম। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার ছিল, প, ফ, ব, ভ, ম। ঠিক আছে, তারপর দেখেন নাসিক্য বর্ণ কোনগুলো? নাসিক্য বর্ণ আমরা জানি যে নাসিক্য মানে নাকের সাহায্যে উচ্চারণ হয়। নাকের সাহায্যে কোনগুলো উচ্চারণ হয়? দেখেন প্রত্যেকটা বর্গে ক, চ, ট, ত, প প্রত্যেকটা বর্গের শেষ 5টি ধ্বনি হচ্ছে নাসিক্য। উত্তর ছিল দেখেন উ, ম, ইয়, ন, এই তিনটা হচ্ছে অ্যান্সার ছিল। আরো হবে কি দন্তন্য ম, এই দুটাও কিন্তু নাসিক্য। যদি এই দুটা থাকতো তাও অ্যান্সার হতো, 5টা থাকলে অ্যান্সার হতো, সবগুলো মিলে থাকলে হতো, একটা থাকলেও হতো। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে কোন 5টি ধ্বনি নাসিক্য। 5টি ধ্বনি এই 5টি, এর মধ্যে এই তিনটা অ্যান্সারের ছিল। ঠিক আছে, তাহলে খেয়াল রাখতে হবে। ধ্বনিবর্ণ থেকে বেশ প্রশ্নই পরীক্ষা আসতে দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যে ব্যঞ্জনের উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে, অথবা কি থাকে, মাংসপেশিতে বেশি চাপ পড়ে বেশি, মাংসপেশিতে বেশি চাপ পড়ে, তাকে কোন ধ্বনি বলে? আমরা একটু আগে ওই যে বর্গের কথা বলছিলাম, ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, তাহলে মহাপ্রাণ মানেই মহা মানে বেশি, তাহলে বাতাসের চাপ বেশি থাকে, সেটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনিতে। মহাপ্রাণ কোনগুলো? প্রত্যেক বর্গের 2, 4, 5, 2 নম্বর বর্ণ, 4 নম্বর বর্ণ, 5 নম্বর বর্ণ, অর্থাৎ খ, ঘ, উম। ঠিক আছে, এইগুলো হচ্ছে মহাপ্রাণ। আর 1 আর 3 থাকলে সেটা হচ্ছে অল্প প্রাণ। বেশি যখন আসবে কথাটা মহা হবে, যদি থাকে বাতাসের চাপ কম থাকে তাহলে হবে অল্প প্রাণ। তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন একটা যুক্ত বর্ণ বিভাজন দেওয়া হয়েছে, কি ছিল? ছিল পক্ষী। এই পক্ষীর সাথে যে যুক্ত বর্ণ বলছে বিভাজন কি, এর বিশ্লেষণ কি বা বিভাজন কি? যুক্ত বর্ণের বিভাজনটা দেখেন, কর সাথে মূর্ধন্য স এই দুইটা মিলে হয়েছে ক্ষীয়। আর যদি হ যোগ ম থাকে তাহলে হবে এইটা, এই যে ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র, এই বানানগুলো এটা খেয়াল রাখবেন কিন্তু এটা আর এটা কিন্তু এক না, এটার সাথে আছে ক যোগ স, এটার সাথে আছে হ যোগ ম। তারপরে দেখেন শেষ প্রশ্ন কি এসেছিল যে ধ্বনি পরিবর্তন থেকে, ধ্বনি পরিবর্তন কয় ভাবে হয়? অনেকে কিন্তু পড়ার সময় এগুলো খেয়াল করেন না, প্রশ্নটা কিন্তু বেশ টেকনিক্যালি প্রশ্ন, খেয়াল করবেন। ধ্বনি পরিবর্তন আমরা জানি যে মোট নিয়ম আছে 20টার মতো, কিন্তু আসলে কি 20 রকম না। দেখেন 3 ভাবে হয়। হায়াত মাহমুদের বই আপনারা যদি পড়েন ওখানে দেখবেন ধ্বনি পরিবর্তন মূলত 3 ভাবে হয়। এক হচ্ছে দেখেন স্বরাগম, অর্থাৎ স্বরবর্ণ আসে, আরেকটা হচ্ছে স্বরলোপ,